ভরা যৌবনা মধুমতি নদী। কালের সময় সেই ভরা যৌবনা মধুমতি নদী আস্তে আস্তে দূরে সরে গেলে নতুন নতুন চর জাগে সে অঞ্চলে, গড়ে ওঠে এক একটি নতুন গ্রাম। টুঙ্গিপাড়া গ্রামে বসতি শুরু হয় প্রায় 200 বছর আগে। তারা ধর্ম প্রচারের জন্য এ অঞ্চলে এসেছিলেন। তারা ছিলেন ধর্ম প্রচারক ও সম্ভ্রান্ত ব্যবসায়ী। টুঙ্গিপাড়া গ্রামে একটি পরিবার, শেখ পরিবার। শেখ পরিবারের মূল দালানের উত্তর পূর্ব কোণে একটি চৌচালা ঘর তোলেন শেখ আব্দুল হাদী। সেই ঘরেই শেখ লুৎফর রহমান তার সংসার গড়ে তোলেন। আর সেই ঘরেই 1920 সালের 17 মার্চ মঙ্গলবার ঠিক রাত 8টার সময় সায়রা খাতুনের কোল আলো করে জন্ম নেয় এক খোকা। জন্মের পর নানা আব্দুল মুজিব আকিকার দিন তার নাম রাখেন শেখ মুজিবুর রহমান। টুঙ্গিপাড়ার সেই ছোট্ট খোকায় পরবর্তীকালে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা হয়ে উঠেছিল। 47-এর দেশভাগ, 52-র ভাষা আন্দোলন, 66-র 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, কত শত আন্দোলন সংগ্রাম, জেল, জুলুম আর অকথ্য নির্যাতন সহ্য করে বঙ্গবন্ধু এই দেশটাকে স্বাধীন করার স্বপ্ন দেখেছিলেন। মনে পড়ে সেই 7ই মার্চের কথা। তখন রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর কাছে স্বাধীনতার চূড়ান্ত ঘোষণা শোনার জন্য লাখো লাখো জনতার ঢল নেমেছে। রেসকোর্স ময়দানে সেদিন মানুষের ঢল নেমেছিল মহাপ্লাবনের মতো। লক্ষ লক্ষ মানুষ। এমন জনসভায় বাংলার মাটিতে আগে কেউ কোনোদিন দেখেনি, হয়তো দেখবেও না। মিছিলে মিছিলে উত্তাল এক জনসমুদ্র যায়। তোফায়েল আহমদ মাইকে ঘোষণা দিয়ে স্লোগান ধরলেন, মুক্তিকামী জনতার স্বপ্নদ্রষ্টা শোনালেন তার অমর বাণী। তর্জনী উঁচিয়ে বজ্রকণ্ঠে গর্জে উঠলেন তিনি, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মার্চের প্রতিটি ক্ষণ ছিল উদ্বেগ, উৎকণ্ঠায়। বাংলাদেশ কার্যত মার্চ মাসেই স্বাধীন হয়ে গিয়েছিল। প্রশাসন সহ সবকিছুই চলছিল আওয়ামী লীগের নেতৃত্বে। 15ই মার্চ ইয়াহিয়া পাকিস্তান থেকে উড়ে এলেন ঢাকায়। 16ই মার্চ শেখ মুজিবের সাথে মিটিংয়ে বসলেন। তারপর 17, 19 এবং 20 মার্চ দফায় দফায় মিটিং হলো, কিন্তু কোনো সমঝোতা হলো না। 23 মার্চ সারা দেশব্যাপী পালিত হলো প্রতিরোধ দিবস। মিছিলে মিছিলে উত্তাল ছিল ঢাকা। হাজার হাজার নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে জড়ো হয় ধানমন্ডি 32-এ। তারা শেখ মুজিবের হাতে তুলে দেয় বাংলাদেশের পতাকা। শেখ মুজিব সেই পতাকা উত্তোলন করলেন বীর পুরুষের মতো।
নেতা কর্মীরা আসতে লাগলেন। শেখ মুজিবও তাদের সাথে বিরামহীনভাবে কথা বলছিলেন। যখন সন্ধ্যা ঘনিয়ে এলো, শেখ মুজিব সবাইকে চলে যেতে বললেন এবং সাবধানে থাকতে বললেন। কিন্তু লোকজনের আসা যাওয়া চলতেই থাকে, তার সাথে জয় বাংলা স্লোগান। তোমার নেতা আমার নেতা, শেখ মুজিব, শেখ মুজিব, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ, বাংলাদেশ, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। জয় বাংলা। 25শে মার্চ 1971 সাল, দেশের এমন থমথম পরিস্থিতি দেখে তাজউদ্দিন আতঙ্কিত হয়ে উঠলেন। ছুটে গেলেন ধানমন্ডি 32-এর বাড়িতে শেখ মুজিবকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু শেখ মুজিব কোথাও যাবেন না, তিনি অনড়। তিনি তাজউদ্দিনকে বললেন, তাজউদ্দিন, আমি কোথাও যাচ্ছি না। বাংলার 7.5 কোটি মানুষকে বিপদের মুখে ফেলে আমি কোথাও যেতে পারি না, কোথাও যাব না। মৃত্যু হলে এখানে মৃত্যু হবে, মরণ হলে এই বাংলার মাটিতেই যেন আমার মরণ হয়। তিনি চাইলেই কিন্তু যেতে পারতেন। তিনি ভালো করে জানতেন ওই পাকিস্তানি হানাদার বাহিনী তাকে যে কোনো সময় ধরে নিয়ে যাবে আর যে কোনো সময় মেরে ফেলবে। তারপরও তিনি তার জীবনকে বাজি রেখে রয়ে গেলেন ধানমন্ডি 32-এর বাড়িতে। তাছাড়া শেখ মুজিব ছিলেন একজন বিচক্ষণ মানুষ। তিনি আন্দাজ করতে পেরেছিলেন দেশ আক্রান্ত হতে পারে। তাই ফেব্রুয়ারি মাঝামাঝি সময়ে তিনি সকল রকমের পরিকল্পনা, সকল রকমের দিক নির্দেশনা শেষ করে ফেলেছিলেন। তাজউদ্দিন, খন্দকার মোশতাক, রাজ্জাক, মনি, তোফায়েল সহ সকল সহকর্মীদের বলে দিয়েছিলেন দেশ আক্রান্ত হলে কোথায় যেতে হবে, কিভাবে মুক্তি সংগ্রাম চালিয়ে যেতে হবে, কার কার সাথে দেখা করতে হবে, কি কি করতে হবে। কারণ তিনি জানতেন ওই পাকিস্তানি হানাদার বাহিনীরা তাকে ছাড়বে না। তাছাড়া শেখ মুজিব ছিলেন একজন দূরদর্শী মানুষ। তিনি বুঝতে পারতেন কে তার সাথে আছে, কে তার সাথে নেই। তিনি বুঝতে পেরেছিলেন কিছু একটা হয়েছে। তিনি তাজউদ্দিন যাওয়ার আগে বলেছিলেন, তাজউদ্দিন, খন্দকার মোশতাকের উপর নজর রেখো। সাথে সাথে দূর থেকে বিকৃত গোলাগুলির আওয়াজ ভেসে আসতে লাগলো। আমি বলছি গোলাগুলি বন্ধ করো, যাও তোমরা। আমরা আপনাকে দিয়েছি মিস্টার শেখ মুজিব, আমরা আপনাকে 20 মিনিট সময় দিলাম, এর ভিতরে আপনি রেডি হয়ে নেন। ওরা ওরা তোমাকে কোথায় নিয়ে যাবে? আমি এখন কি করব বুঝে উঠতে পারছি না। আমি জানি না তারা আমাকে কোথায় নিয়ে যাবে, শুধু এটুকু জানি আজ থেকে তোমাকে একটা ভয়ঙ্কর মানসিক লড়াইয়ে নামতে হবে। ইয়াহিয়া আমাকে দেশদ্রোহী আখ্যা দিয়েছে, দেশদ্রোহের অপরাধে আমাকে হত্যা করবে, ফাঁসিতে ঝুলাবে। আর কোনোদিন হয়তো ফিরে নাও আসতে পারি আমি। তোমাকে আমি অকুল সাগরে ভাসিয়ে দিয়ে যাচ্ছি রেনু। আমাদের ছেলে কামাল কোথায় আছে না তুমি জানো না আমি জানি। বড় মেয়েটা আমাদের হাসিমণি সন্তান সম্ভবা, সদ্য কৈশোরে পা দেয়া আমাদের ছোট মেয়ে রেহানা, আমাদের অবুঝ শিশু রাসেল এই বয়সেই প্রত্যক্ষ করছে তার পিতার উপর জুলুম আর নির্যাতনের ভয়াবহতা। জানি এ বাসা থেকেও তোমাকে সরে যেতে হবে, কিন্তু কোথায় যাবে আমি জানি না। হয়তো সান্ত্বনা দিতেও কেউ আসবে না। আমি তোমাকে এক অনিশ্চিত অন্ধকারে টেলে দিয়ে যাচ্ছি রেনু। এক
কঠিন লড়াইটা তোমাকে একাই লড়তে হবে, কিন্তু কিভাবে লড়বে আমি তাও জানি না। স্যার! এরপর শুরু হলো যুদ্ধকালীন দুঃসাহসিক।
বঙ্গবন্ধু পা রাখলেন তার প্রিয় স্বদেশের মাটিতে। সবার চোখে তখন আনন্দের অশ্রুধারা আর কণ্ঠে স্লোগান, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। 7ই মার্চের পর বঙ্গবন্ধু আবার দাঁড়ালেন রেসকোর্স ময়দানে। বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন বঙ্গবন্ধু। তিনি বললেন, আমি জানতাম না আপনাদের মাঝে আবার ফিরে আসবো। ওদের আমি বলেছিলাম, তোমরা আমাকে মারতে চাও, মেরে ফেলো, শুধু আমার লাশটা বাংলাদেশে আমার বাঙালিদের কাছে ফিরিয়ে দিও। আজ থেকে আমার অনুরোধ, আজ থেকে আমার আদেশ, আজ থেকে আমার হুকুম ভাই হিসেবে, নেতা হিসেবে নয়, প্রধানমন্ত্রী হিসেবে নয়, প্রেসিডেন্ট হিসেবে নয়। আমি তোমাদের ভাই, তোমরা আমার ভাই। এ স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি বাংলার মানুষ পেট ভরে ভাত না পায়। এ স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি বাংলার মানুষ, বাংলার মা বোনরা কাপড় না পায়। এ স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি বাংলার যুবক যারা আছে তারা চাকরি না পায়। মুক্তিবাহিনী, ছাত্র সমাজ তোমাদের মোবারকবাদ জানায়। তোমরা গেরিলা হয়েছো, রক্ত দিয়েছো, রক্ত বৃথা যাবে না, রক্ত বৃথা যায়নি। এরপর আমরা পেলাম এক নতুন বাংলাদেশ। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে উঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে উঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। বঙ্গবন্ধুর সামনে তখন ঘোর অন্ধকার। যুদ্ধ বিধ্বস্ত একটা দেশকে দাঁড় করানোর চ্যালেঞ্জ। শূন্য হাতেই বঙ্গবন্ধু ঝাঁপিয়ে পড়লেন দেশ গঠনের কাজে। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, এয়ারপোর্ট সব কিছু ধ্বংসপ্রাপ্ত। অর্থনীতি বলতে তখন কিছুই ছিল না। একদিকে যেমন খাদ্য সংকট, অন্যদিকে 1 কোটি শরণার্থীর পুনর্বাসন। এত সংকটের মধ্যেও বঙ্গবন্ধু কিন্তু তার দেশটাকে প্রায় গুছিয়ে এনেছিলেন। আমরা করি খামার আর আমরা গড়ি সকল দিয়ে সোনার কামনায়। আয় রে আয়, লগন বয়ে যায়, মেঘ ঘুরঘুর করে চাঁদের সীমানায়। পারুল বন ডাকে
বসে তোমার পরিকল্পনার কথা আমাকে খোলাখুলি বলতে পারো। সবকিছুর পর মনে করি এখানে বাইরের কেউ নেই। একজন শাহরুখ তোমার ভাইরা ভাই। আপনি আমাকে আশ্বস্ত করুন। আমরা জানি যে আপনার কাছে আমাদের আলোচনার বিষয়গুলো সুরক্ষিত থাকে। তোমরা আসলে কি করতে চাচ্ছ আমাকে স্পষ্ট করে বলো। শেখ মুজিবুর রহমান সরকারকে উৎখাত করতে চাই। বঙ্গবন্ধুকে উৎখাত করা এত সহজ মনে করো? কতদিন করবো প্রয়োজনে প্রয়োজনে শেখ মুজিবকে হত্যা করা হবে। এ কাজ করতে চাও? এ কথা বলতে এসেছো আমার কাছে? হুম? আপনি শেখ মুজিবের খুব কাছে না। তাছাড়া মন্ত্রী পরিষদের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী। ও এই ষড়যন্ত্রের কথা ফাঁস করে দিয়ে আপনি তো রাস্তাঘাটে হওয়ার সুযোগ দিতে পারেন। তা জেনেও আপনার কাছে এসেছি। ধরতে পারে একটা রিস্ক নিয়েছি। তোমরা আমাকে বিশ্বাস করতে পারছো না, তাই তো? হ্যাঁ? তোমরা কি ভেবেছো তোমাদের কথাগুলো অনেক ফাঁস করে দিয়ে তোমাদের বিপদে ফেলে আমি বঙ্গবন্ধুর আস্থা ভাজন হতে চাইব? হুম? আমি তা বলিনি। আমাদের সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে আপনার। ধন্যবাদ স্যার। তোমরা যদি বঙ্গবন্ধুকে উৎখাত করতে পারো তাহলে আমি তোমাদের এদেশের সূর্য সন্তান বলে আখ্যা। আমার কাছ থেকে আর কোনো কিছু শোনার প্রয়োজন আছে? তাহলে ধরে নিলাম আপনি আমাদের সাথেই আছেন। শুধু ধরে নিলেই হবে না। আজ থেকে আমি তোমাদের সকল পরিকল্পনার পরামর্শ দেব। সবসময় আমার সাথে যোগাযোগ রাখবে। তবে গোপনে। ঠিক আছে? ঠিক আছে। আপনার অনুমতির জন্য আরেকটি কথা বলে যাই। বলো। শেখ মুজিবের মন্ত্রিসভার একজন প্রতিমন্ত্রী আমাদের সাথে আছে। আমাদের আগামী মিটিংয়ে উপস্থিত থাকবে। তাহেরউদ্দিন ঠাকুর, আপনি বুঝলেন কি করে? অনুমান করলাম অভিজ্ঞতার একটা ব্যাপার আছে না? হ্যাঁ, ঠিক। তবে আপনাকে মাঝে মাঝে খুব অচেনা লাগে। আফসোস শেখ মুজিবও আপনাকে চিনতে পারবেন না। কি ইঙ্গিত করতে চাইছো মেজর ফারুক? কিছু না, এমনি বললাম। আমরা সৈনিক, রাজনীতি কম বুঝি। ঠিক আছে, ওসব কথা বাদ দাও। কাজের কথায় আসো। সেনাবাহিনীর চিফ অফ স্টাফ ক্যাপ্টেন শফিউল্লাহ এ ব্যাপারে অবগত আছেন? না, তবে উপসেনা প্রধান জিয়াউর রহমান অবগত আছে। জিয়াউর রহমান? জিয়াউর রহমান? তার সাথে কখন কথা হলো? 20 মার্চ সন্ধ্যায়। পরিকল্পনা তাহলে বেশ পুরাতন। তা বলতে পারি। তা কি বললেন জিয়াউর রহমান? জিয়াউর রহমান বললেন আমি সিনিয়র অফিসার, এই ধরনের কর্মকাণ্ডে নিজেকে জড়িত করতে পারি। তবে তোমরা জুনিয়র অফিসার আগ্রহী হলে এগিয়ে যেতে পারো।
রহমান তোমাদের কি বলতে চেয়েছে বুঝতে পেরেছ? তোমাদের করণীয় সম্পর্কে তিনি স্পষ্ট করে বলে দিয়েছে। বঙ্গবন্ধুকে উৎখাতে তার পূর্ণ সায় আছে এবং তোমাদের সাথেই থাকবে। আমরা জানি উনি আমাদের সাথেই আছে। আমাদের উপসেনা প্রধান হিসেবে রাষ্ট্র ও রাষ্ট্রপতির বিরুদ্ধে এমন ষড়যন্ত্রের কথা জেনেও তো তিনি আমাদের বিরুদ্ধে অবস্থান নিতে পারেন এবং আমাদের শাস্তির আওতায়ও আছে। তাহলে চিন্তা কি? এগিয়ে যাও। আজ আমরা উঠি, আগামী 12ই আগস্ট আমার আপনার সাথে সাক্ষাৎ। ঠিক আছে। শেখ মুজিব কি এত বড় একটা ষড়যন্ত্রের ব্যাপারে একটুও টের পেলেন না? তিনি টের পেয়েছিলেন। তিনি তার শত্রু মিত্র খুব ভালো করেই চিনতেন, কিন্তু তার একটা বিশ্বাস ছিল, যে দেশের জনক তিনি, সেই দেশের সন্তানরা কখনোই তার হন্তারক হবে না, হতে পারবে না। দেশের মানুষকে বড় বেশি ভালোবাসতেন তিনি, আর বিশ্বাস করতেন তার কাছের মানুষগুলোকে। যেমন নবাব সিরাজউদ্দৌলা বিশ্বাস করতেন মীর জাফর আর জগৎ শেঠদের। শেখ মুজিব তখন দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি, একজন প্রেসিডেন্ট ছিলেন তিনি। প্রেসিডেন্টের তো গণভবনে থাকার কথা, কিন্তু তিনি থাকতেন ধানমন্ডি 32-এর বাড়িতে, আর 10টা সাধারণ মানুষের মতো 3 তলা একটা বাড়িতে। তিনি ভাবতেন বাসায় থাকলে সবসময় সাধারণ মানুষের কাছাকাছি থাকা যায়। সাধারণ মানুষকে বড় বেশি ভালোবাসতেন তিনি। ধানমন্ডি 32-এর বাড়িতে প্রায় মেজর ডালিম, খন্দকার মুস্তাক, মেজর জিয়াউর রহমান তাদের স্মৃতি নিয়ে বেড়াতে আসতেন। যেই আসতো তার সাথেই শেখ মুজিব দেখা করতেন, গল্প করতেন। অথচ যাদের এত বিশ্বাস করতেন তিনি, তারাই বিশ্বাসঘাতকতা করলো তার সাথে। 1757 সালে নবাব সিরাজউদ্দৌলার সাথে যারা বিশ্বাসঘাতকতা করেছিল, তারাই 1975 সালে ভিন্ন রূপে ফিরে এসেছিল খন্দকার মুস্তাকের আগামী লেনের সেই 54 নম্বর বাড়িতে। আর সেই বাড়িতেই বাংলার ইতিহাসের সবচেয়ে কলঙ্কময় অধ্যায় রচনার নীল নকশা তৈরি হয়েছিল। কেন বেছে নিয়েছ? কি যুক্তি তোমাদের? পূর্ব পরিকল্পনা মাফিক কয়েক মাস ধরে রাত্রিকালীন ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। প্রতি মাসে 2টি ট্রেনিংয়ের ডেট রাখা হয়েছে। এর ধারাবাহিকতায় এ মাসেও 2টি ডেট রাখা হয়েছে। 14 ও 15 আগস্ট ভোর রাত টেন্ট আর অপারেশন ইউনিট নিয়ে রাস্তায় বের হলে কেউ সন্দেহ করবে না। চমৎকার চমৎকার। বঙ্গবন্ধুকে উৎখাত করলে ভারত নাক গলাবে বা আমাদের আক্রমণ করে বসতে পারে। এখন বর্ষাকাল, এই সময়ে বাংলাদেশকে আক্রমণ করা বেশ দুর্গ ব্যাপার হয়ে দাঁড়াবে ভারতের। শেখ মুজিব তার বিপদে ভারতের সহযোগিতা চাইলে ভারত এগিয়ে আসবে নিঃসন্দেহে। তোমাদের দূরদর্শিতা আমাকে মুগ্ধ করেছে। খন্দকার মুস্তাক সাহেব, আপনাকে বেশ আনন্দিত লাগছে দেখছি। তা তো কিছুটা লাগছে। তোমাদের পরিকল্পনার প্রস্তুতি কেমন বলো? 28টি ট্যাঙ্ক, 18টি কামান আর 700 জওয়ান। আমার প্রথম কাজ হবে যে জায়গা থেকে বাধা আসতে পারে সেসব জায়গা নিশ্চিহ্ন করে দেওয়া। মুজিবের রক্ষী বাহিনী একটি ফ্যাক্টর, রক্ষী বাহিনীকে আমাকেই সামাল দিতে হবে। পুরো পরিকল্পনা সাজিয়েছি 3 ভাগে, মানে আমাদের 3 ভাগে বিভক্ত হয়ে অপারেশন চালাতে হবে। আরো 2টো জায়গার ব্যাপারে আমার একটা পরিকল্পনা আছে। বলো। শের নিয়ামত আর শেখ ফজলুল হক মনি। শেখ ফজলুল হক মনি, তাকে টার্গেট করে তোমরা বেশ দূরদর্শিতার পরিচয় দিয়েছে। মনি বঙ্গবন্ধুর শুধু ভাগ্যেই না, তার ডান হাতও বললেন খন্দকার সাহেব। এতক্ষণ আমি চুপচাপ ছিলাম, মনে মনে ভাবলাম যে আমারও 2টি কথা বলা দরকার।
বলবেন বলবেন ঠাকুর সাহেব বলবেন। আপনিও তো এই পরিকল্পনার একজন গুরুত্বপূর্ণ সদস্য। তা মণি সম্পর্কে কি বললাম ঠাকুর সাহেব? খন্দকার সাহেব, মণি শেখ সাহেবের ডান হাত নয়, বাম হাত বলতে পারেন। শেখ সাহেবের ডান হাত তো সেই কবে তার শরীর থেকে আলাদা করে দিয়েছে। ওর হা করে তাকিয়ে আছেন কেন খন্দকার সাহেব? আমি কি বলতে চাচ্ছি বুঝতে পারছেন না, তাই তো? আমি তাজউদ্দিন সাহেবের কথাই বলছি। শেখ সাহেবের সাথে তাজউদ্দিনের দূরত্বটা কি আমি তৈরি করে দিয়েছি? নয় তো, ইন্ধনটা তো আপনি দিয়েছেন। অসব অবান্তর কথা বাদ দিন। অসব কথা বলে কোনো মানে হয় না ঠাকুর সাহেব। তাহা বই কি খন্দকার সাহেব, আমি কিন্তু আপনার প্রশংসাই করছি। ঠিক আছে, যাই হোক, কর্নেল জামিলের প্রতি একটু নজরদারি রাখা দরকার বলে আমি মনে করি। শেখ সাহেবের কিছু হলে কর্নেল জামিল এখানে ছুটে আসতে পারে। তিনি আমাদের পরিকল্পনার মধ্যেই আছেন। তা তো বেশ, তবে আরো দুজন ব্যক্তি এখানে হাত পাতার চেষ্টা করতে পারে। আপনি কাদের কথা বলছেন? সেনাপ্রধান এম শফিউল্লাহ আর সাফায়াত জামিলের কথাও বলছি। এ নিয়ে আপনার চিন্তা করার প্রয়োজন নেই ঠাকুর সাহেব। পরামর্শের জন্য ধন্যবাদ। মেজর ডালিম কোথায়? তোমরা তো বলছিলে মেজর ডালিম তোমাদের সাথে আছে। শুধু মেজর ডালিম কেন, মেজর মহিউদ্দিন সহ আর অনেকেই আছে। আমাদের আগামী চূড়ান্ত পরিকল্পনায় মেজর ডালিম আছে। ঠিক আছে। গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে। উপসেনা প্রধান জিয়াউর রহমানের সাথে আমি এ সপ্তাহে দুবার যোগাযোগ করেছি। যা করা খুব দ্রুত করতে হবে। আর আরেকটি বিষয়, বঙ্গবন্ধুর বাসায় নিরাপত্তা কর্মীদের কাছে যত গোলা বারুদ আছে সব সরিয়ে ফেলতে, তাহলে বাধা দেওয়ার মতো আর কেউ থাকবে না। মেজর আব্দুল ওয়াহাব জোয়ারদার এ দায়িত্ব ইতিমধ্যেই সম্পন্ন করেছেন। তিনি কৌশলে ধানমন্ত্রী 25 থেকে সমস্ত গুলাবারুদ দুর্দান্ত, চমৎকার তোমাদের পরিকল্পনা। ঠিক আছে, আগামীকাল আমি একবার প্রেসিডেন্টের বাসায় একটু নজরদারি করব। তাহলে তো আমরা আশা করতেই পারি আগামীকালের পর একটা বঙ্গবন্ধুবিহীন ভোর দেখতে যাচ্ছে। আমি কালকে আরেকবার চূড়ান্ত পরিকল্পনা সেরে নেব ক্যান্টনমেন্ট থানার বালুরঘাট। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এসো তোমরা। তোমরাই হচ্ছ এদেশের আসল সূর্য সন্তান। আমার বুকে الصلاة خير من النوم. الصلاة خير من النوم.